বাড়ানো হলেও বাড়বে না খরচ, আশ্বস্ত করলেন প্রকল্প পরিচালক। সৌন্দর্য বাড়াতে হচ্ছে 4টি স্মৃতিস্তম্ভ। বর্ষার আগেই সরানো হবে রাজধানীর প্রায় 2200 কিলোমিটার কালভার্ট ও ড্রেনের ময়লা। খালের দায়িত্ব পেয়েই পান্থপথে দিনভর দক্ষিণ সিটির বর্জ্য অপসারণ। কৃষকের আপত্তির পরও দেশি পেঁয়াজের ভরা মৌসুমে ভারত থেকে আমদানি শুরু। হিলি সীমান্ত দিয়ে ঢুকছে দেশে। এবং হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলি। সকালে জিম করতে গিয়ে অসুস্থ বোধ করেন বিসিসিআই সভাপতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। শুরুতেই পদ্মা সেতু প্রকল্পের খবর। আরেক দফা মেয়াদ বাড়ানো হলেও ব্যয় বাড়াতে হবে না পদ্মা সেতুর কাজে। এখন পর্যন্ত বরাদ্দ করা প্রায় 30,000 কোটি টাকাতেই শেষ করা যাবে পদ্মা সেতু। পাশাপাশি সেতুর কাজে ইচ্ছাকৃত কোনো দেরি হলে চীনের ঠিকাদার প্রতিষ্ঠানকে জরিমানা করারও পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের প্রতিবেদন। উত্তাল পদ্মায় হবে সেতু, দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে যুক্ত হবে পুরো দেশ। একটা সময় এটা শুধুই স্বপ্ন ছিল। কাজে হাত দেওয়ার পর শত জটিলতার মুখে বারবার পরিবর্তন হয়েছে পরিকল্পনা, বেড়েছে মেয়াদ, বেড়েছে বাজেটও। শুরুতে 2007 সালে পদ্মা সেতুর ব্যয় ধরা হয়েছিল 10,161 কোটি 75 লাখ টাকা। তবে নকশা পরিবর্তন করে দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় 2011 সালে এই প্রকল্পের জন্য 20,507 কোটি 20 লাখ টাকার অনুমোদন দেওয়া হয়। 2016 সালে আরেক দফা বেড়ে দাঁড়ায় 28,793 কোটি 39 লাখ টাকা। সবশেষ 2018 সালের জুন মাসে বাড়ানো হয় আরও 1,400 কোটি টাকা। নদী শাসনের জন্য অতিরিক্ত ভূমি অধিগ্রহণ করতে শেষবার বাড়ানো হয় বরাদ্দ। মূল ডিপিপিতে 1,530 হেক্টর ভূমি অধিগ্রহণের কথা, কিন্তু নদী থেকে যে বালি তোলা হচ্ছে পরিবেশগত নীতিমালা মেনে তা নদীতে না ফেলে অন্যত্র জমিয়ে রাখার জন্য অতিরিক্ত এই ভূমির প্রয়োজন হয়। এবার আরেক দফা বাড়তে যাচ্ছে প্রকল্পের মেয়াদ। তবে এর জন্য বাড়তি কোনো বাজেট প্রয়োজন হবে না বলে নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক। আমরা তো অলরেডি গভর্নমেন্টের কাছে অনুমোদন নিয়েছি, ব্যয় বৃদ্ধি ব্যতি রেখে সময় বৃদ্ধি, আমরা সেই ইয়াতে এখনো আছি এবং আমাদের কাছে কোনো ইন্ডিকেশনও নাই যে বাড়বে। হ্যাঁ, হয়তো বাড়লে তো আমরা জানাবো, এটা গোপন কিছু তো থাকবে না। এখন পর্যন্ত পুরো প্রকল্পের বাজেট 30,193 কোটি 39 লাখ টাকা। নির্ধারিত সময়ের পরও কাজ করতে হয় বাংলাদেশ সরকারের কাছে নানা কারণ দেখিয়ে ক্ষতিপূরণ দাবি করেছে ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি। অন্যদিকে কাজে দেরি হওয়ার পিছনে তাদের কোনো গাফিলতি আছে কিনা সেটা খতিয়ে দেখে তাদের জরিমানা করার কথা ভাবছে সেতু মন্ত্রণালয়। তবে পরিস্থিতি যাই হোক না কেন কোনোভাবেই প্রকল্পের বাজেট বাড়ছে না বলে নিশ্চিত করেছে সেতু কর্তৃপক্ষ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। এদিকে পদ্মা সেতুর সৌন্দর্য বাড়াতে 4টি স্মৃতিস্তম্ভ করা হচ্ছে। মূল সেতুর শুরুতেই প্রথম পিলারের দুপাশে 2টি এবং শেষ প্রান্তে 42 নম্বর খুঁটির 2 পাশে আরও 2টি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে বলে জানায় সেতু কর্তৃপক্ষ। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। স্বপ্নের পদ্মা সেতু নকশা অনুযায়ী সেতুর 1 নম্বর ও 42 নম্বর খুঁটির উইংসের উপর বসবে স্মৃতিস্তম্ভ। সেতুর 42 নম্বর খুঁটির মধ্যে 2টি ডানা থাকবে। 42 নম্বর খুঁটির উপর 7F স্প্যান বসে 2018 সালের 29 জুন। পরবর্তীতে ডানা বের করে আনা হয়। আর 2020 সালের 21 নভেম্বর 1 নম্বর খুঁটির উপর বসে 1A স্প্যান। ডানার কাজ শেষ হলেই বসিয়ে দেওয়া হবে স্থাপনা। 42 নম্বর পিলার আর 1 নম্বর পিলার এই দুইটার মানে একটু দুই সাইডে বাতি রাখা হয়েছে। এখানে কোনো ডিজাইন স্ট্রাকচার আর কি কিছু করবে সৌন্দর্য ফুটে ওঠানোর জন্য। সৌন্দর্য বর্ধনের স্থাপনার বিষয়ে সেতু কর্তৃপক্ষের সাথে আর্কিটেক্টদের আলোচনা চলছে। আমরা আর্কিটেক্টের সাথে কাজ করতেছি, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছি কি করা যাবে এটা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। হ্যাঁ, এখন ধরেন আপনারা বললাম আমাদের কোথায় কাজ করলাম কি হলো, আমরা তো অপশন নিয়ে কাজ করতেছি, তাই এটা আলটিমেটলি আমাদের কর্তৃপক্ষ অ্যাপ্রুভ করবে তখন আমরা জানাইতে পারবো।
মহামারী করোনার মধ্যেও স্বপ্নের পদ্মা সেতু এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য গতিতে। 22 মিটার প্রস্থের 4 লেন বিশিষ্ট এই সেতুর মাঝখানে এখন ডিভাইডারে কাজ চলছে। পূর্ণাঙ্গ অবকাঠামো দৃশ্যমানের পর সেতুটি দেখতে এসে অভিভূত লোকজন। খুবই ভালো লাগলো, খুবই রাস্তাঘাট খুবই সুন্দর, যাক মনের ইচ্ছা পূরণ হলো। পদ্মা সেতু দেখে আমাদের অনেক শান্তি লাগলো। আমার খুব ভালো লাগতেছে, নিজের দেশে নিজের কাজ করা খুব ভালো। 6.15 কিলোমিটার দীর্ঘ মূল সেতুর কাজের অগ্রগতি 91% বেশি। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ৩২ বছর পর ওয়াসার কাছ থেকে দায়িত্ব পেয়ে ঢাকার খাল উদ্ধারে মাঠে নেমেছে দক্ষিণ সিটি। প্রথম দিন ঢাকার অন্যতম বড় পান্থপথ বক্স কালভার্টের 3টি মুখের বর্জ্য অপসারণ করা হয়। বর্ষার আগেই প্রধান 3টি খাল ও ড্রেন পরিষ্কার করে জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্তি দেওয়ার কথাও জানায় তারা। দেখে মনে হবে ময়লার ভাগাড় থেকে কঠিন বর্জ্য উত্তোলন করা হচ্ছে, যেখানে রয়েছে গৃহস্থালী, ব্যবসায় কিংবা শিল্প কলকারখানার সব ধরনের বর্জ্য। তবে ভাগাড় নয়, এ হলো রাজধানীর ভিতর দিয়ে বয়ে চলা প্রায় 2200 কিলোমিটার কালভার্ট ও ড্রেনের ভিতরে জমে থাকা ময়লা, যা একসময় ছিল প্রবাহমান খাল। শনিবার সকাল থেকে তা পরিষ্কারে মাঠে নামে দক্ষিণ সিটি। সংস্থাটি জানায়, কারওয়ান বাজার থেকে পান্থপথ হয়ে রাসেল স্কয়ার পর্যন্ত বিস্তৃত কালভার্টটির প্রথমে 24টি মুখ পরিষ্কার করা হবে, যা করতে সময় লাগতে পারে সপ্তাহখানেক। পর্যায়ক্রমে অন্যান্য কালভার্ট ও ড্রেনের পাশাপাশি উদ্ধার করা হবে জিরানি, মান্ডা ও শ্যামপুর খাল। মুখ পরিষ্কার করলে হবে না, আমাদের ভিতরে লোক প্রবেশ করাতে হবে, যন্ত্র প্রবেশ করাতে হবে, ক্রেন প্রবেশ করাতে হবে, আমাদের প্রেসার দিয়ে পানি দিতে হবে এবং সাকার মেশিন ব্যবহার করতে হবে, সাকশন করে উঠাতে হবে। এই কালভার্টের ভিতরে পড়েছে, কানেকশনের মুখগুলো বন্ধ হয়ে গেছে, এই কানেকশনে ওই মুখগুলোও ছুটাতে হবে। কালভার্টের উপরে কোনো বিল্ডিং বা স্থাপনা নাই, কিন্তু সীমানা নির্ধারণপূর্বক এটা নির্ধারণ করা যাবে। সংস্থাটি জানায়, 3 মাসের ক্র্যাশ প্রোগ্রাম সফল হলে আগামী বর্ষায় ঢাকায় আর জলাবদ্ধতা সৃষ্টি হবে না। মার্চের মধ্যে আমরা কাজ শেষ করতে চাই, কারণ এপ্রিল থেকে বর্ষা শুরু হয়, যেন আমরা এপ্রিলের শুরু থেকে ঢাকা শহরকে জলাবদ্ধতা থেকে মুক্ত দিতে পারি। সে পরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করেছি। আশা করছি আমরা এর মধ্যে এই 3টা খাল এবং 2টা কালভার্ট পরিপূর্ণভাবে আমরা পরিষ্কার করতে পারবো। 80-র দশকে প্রবাহমান খালের উপর দিয়ে এই কালভার্টগুলো করা হয়েছিল বলে জানায় দক্ষিণ সিটি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। টলটলে পানিতে সাদা পাথরের হাতছানি, নীল আকাশের ছায়া আর সবুজ পাহাড়ের অপরূপ সৌন্দর্যের টানে ছুটে চলা। সিলেটের ভোলাগঞ্জ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। সময় সংবাদে আরও থাকছে, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পক্ষ ছাড়ল 9 দেশ। নেইপিদোর বিপক্ষে জাতিসংঘে অংশ নিল ভোটে, পক্ষে চীন, রাশিয়া, ভোট দেয়নি ভারত। রংপুরের পীরগঞ্জের আলোচিত নেতা নূর মোহাম্মদ মণ্ডল ও তার স্ত্রী লাইলি বেগমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের আলাদা 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই নেতার বিরুদ্ধে এতদিন কেউ প্রতিবাদ করার সাহস না পেলেও মামলা দায়েরের পর মুখ খুলতে শুরু করেছে এলাকার মানুষ। একে একে বেরিয়ে আসছে সরকারি বেসরকারি জমি দখলের নানা অজানা কাহিনী। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। দুবার এমপি এবং দুবার উপজেলা চেয়ারম্যান পদে থাকার সুবাদে নূর মোহাম্মদ মণ্ডল ও তার স্ত্রী লাইলি বেগম ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অর্জন করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। গত 8 ডিসেম্বর নূর মোহাম্মদ ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনে পৃথক 2টি মামলা দায়ের করেছেন দুদকের সহকারী পরিচালক নূর আলম। তাতেই ক্ষেপে দুদককে দেখে নেয়ার হুমকি দেন এই প্রভাবশালী নেতা। জনগণ যে সাপোর্ট দিছে, যেভাবে নিছে এলাকার উন্নয়ন করতে যা সেটা সেখানেই করছি। হঠাৎ দুদক নিজেই অভিযোগকারী, নিজেই বাদী, নিজেই যদি মনে করে যে আমি দুর্নীতি করছি, তো সেটা প্রমাণ করতে হবে তাকে। মামলা দায়ের করলেও এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দুদক কর্মকর্তা। ওনার নিজের নামে সব সম্পদ এবং সেখানে যেটা অবৈধ পাওয়া গেছে, জ্ঞাত আয় বহির্ভূত পাওয়া গেছে বা গোপন করছে সেই সংক্রান্ত বিষয় আছে। নিজের
সম্পদ ওয়াইফের নামে করছে। তবে মুখ খুলতে শুরু করেছে এলাকার মানুষ, জানিয়েছেন কিভাবে তাদের জমি দখল করে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। জমি তো আমরা কাগজপত্র সব ওকে আছে আমাদের, জমিটা আমাকে দেয় না, ওরা বিভিন্ন ভয়ভীতি দেখায়। উনি হসপিটাল করছে, তারপরে ওখানে ইটের ভাড়া দিছে, আবার বালু উত্তোলন পুকুর ওখানে আছে, তারপরে আবার ওখানে মার্কেট আছে। অসহায় মানুষের জমি দখলই শুধু নয়, বড় বড় সরকারি জমি জলমহল জোর দখলের তথ্য বেরিয়ে আসছে। সবসময় ক্ষমতায় থাকা এই নেতার বিরুদ্ধে একের পর এক মামলা করেও জমি উদ্ধার করতে পারেনি বন বিভাগ। 12-14 বছর থেকে উনি ওই জায়গাটা আছে, ওই জায়গাটাই আছে, ফরেস্টের হাসারপাড়া মৌজা। ওটা আমরা মামলা দিছি। 2001 সালের নির্বাচনে পীরগঞ্জের এই আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হারালেও 2008 সালে বিএনপি থেকে নির্বাচন করে শেখ হাসিনার কাছেই হেরে যান। এরপর আওয়ামী লীগে যোগ দিয়ে 2019 সালে পীরগঞ্জের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। রতন সরকার, সময় সংবাদ, পীরগঞ্জ, রংপুর। গণতন্ত্রের ছদ্মবেশে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন বিএনপি মহাসচিব। গণতন্ত্রের কথা বলা হয়, কিন্তু নেই। আসলে একদলীয় শাসন ব্যবস্থা গণতন্ত্রের ছদ্মবেশে আছে। বাংলাদেশের জনগণ অবশ্যই তাদের অধিকার ফিরে পেতে অবশ্যই তারা সংগ্রামের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে এই দানবীয় স্বৈরাচারকে, দানবীয় ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে জনগণের যে সরকার, সেই সরকার, জনগণের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট, জনগণের রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করবে। 2021 সাল আমাদেরকে সেই পথ দেখাক। নতুন বছরে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবন থেকে বিআরটিএর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। আমি বিএনপিকে তার আগে পজিটিভ পলিটিক্সের ধারায় ফিরে আসার আহ্বান জানাচ্ছি। দেশ ও জনগণের স্বার্থ তাদের রাজনৈতিক কৌশলে প্রাধান্য পাচ্ছে না। তাছাড়া গণ অভ্যুত্থানের বস্তুগত দিক এখন দেশে বিরাজমান নেই তাদের প্রতি জনগণের সাড়া। গত 12 বছর ধরে শুনে আসছি তারা প্রতি বছরই আন্দোলন করছে। নতুন বছরে নবতর প্রতিজ্ঞা নিয়ে গণ অভ্যুত্থান করার দুঃস্বপ্ন দেখছে। দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে 23 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,599 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় নতুন করে 684 জনের দেহে শনাক্ত হয়েছে কোভিড-19। গত 24 ঘন্টায় কোভিড-19-এর নমুনা পরীক্ষা করা হয়েছে 9,701 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 32,49,402 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 684 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 5,15,184 জন। গেল 24 ঘন্টায় মারা গেছেন 23 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 7,599 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 964 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,59,620 জন। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে চলতি মাসেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকার প্রথম চালানের 50 লাখ ডোজ আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এরপর টানা 6 মাস 50 লাখ ডোজ করে আসবে। তবে অন্যান্য উৎস থেকে টিকা আনার ক্ষেত্রেও সমান তৎপর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। যুক্তরাজ্যের পর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা ইতিবাচক সায় দিল ভারতও। আর এই টিকার 3 কোটি ডোজ পেতে এরই মধ্যে ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ, যা দেশে সরবরাহ করবে একটি বেসরকারি প্রতিষ্ঠান। দ্রুত টিকা আনার ক্ষেত্রে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা যেন না থাকে তা নিশ্চিত করা হবে বলে জানালেন নীতি নির্ধারকরা। আর চলতি মাসেই ভারত থেকে টিকার প্রথম চালানের 50 লাখ ডোজ দেশে আসার বিষয়ে আশাবাদী সরকার। এরপর আগামী 6 মাস প্রতি মাসে আসবে একই হারে টিকার ডোজ। জানুয়ারির শেষের দিকে আমি ভাবতাম যে হয়তো তারা ভ্যাকসিন দিবে, কিন্তু এখন আমি আশাবাদী আর একটু হয়েছি, তার আগেও আমরা পেয়ে যেতে পারি। আমাদের তো পেপার ফর্মালিটি তো মোটামুটি যা ছিল প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই সপ্তাহে টাকাও চলে যাবে।
তবে সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার পাশাপাশি অন্যান্য টিকাগুলো হাতের নাগালে পেতে যেন তৎপরতার ঘাটতি না থাকে তা নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। 6 থেকে 7 কোটি ভ্যাকসিন অন্যান্য সোর্স থেকে জোগাড় করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা যখন ধাপে ধাপে ভ্যাকসিনগুলো পাবো দিতে থাকবো, যাতে আমাদের কোনো সময় এমন না হয় যে আমার ভ্যাকসিন শেষ আবার নতুন করে খুঁজতে হচ্ছে। সুপারভিশন মনিটরিং হয় খুবই কঠোরভাবে, যে এর জন্য ব্যত্যয় না ঘটে, নিয়মের জন্য ব্যত্যয় না ঘটে। এখানে ঝুঁকি রয়ে গেছে যারা প্রভাবশালী ব্যক্তি, জাতীয় পর্যায়ের, স্থানীয় পর্যায়ের, তারা দেখা যাবে যে নিয়ম কানুনগুলো আছে, স্বাস্থ্য বিভাগ যখন এটা দিতে যাবে তখন তাদেরকে প্রভাবিত করে ভয়ভীতি দেখিয়ে প্রয়োজনে কিংবা কখনো কখনো ঘুষ দিয়ে তারা চেষ্টা করবে নিয়মের বাইরে টিকা নিতে। বিশেষজ্ঞরা বলছেন টিকা আসতে শুরু করলেও চলতি বছরই সবার টিকা নিশ্চিত করা সম্ভব হবে না। তাই টিকা আসলেও যেন স্বাস্থ্যবিধি মানাসহ অন্যান্য প্রতিরোধমূলক সুরক্ষায় কোনো ধরনের ঢিলেমি না আসে তা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভারতে বিনামূল্যে মিলবে করোনা টিকা। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন। অক্সফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বিশেষজ্ঞ প্যানেলে অনুমোদনের পর দেশ জুড়ে শুরু হয়েছে পরীক্ষামূলক টিকা দেয়া। দেশটির 19 রাজ্যে 260টি স্বাস্থ্যকেন্দ্রে শুরু হয় এ মহড়া। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। ভারতে আনুষ্ঠানিকভাবে করোনা ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন না পেলেও ব্রিটেনের অক্সফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন কোভিশিল্ড জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিয়েছে ভারতের বিশেষজ্ঞ প্যানেল। সেই ছাড়পত্র বিবেচনায় শিগগিরই ভারতে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। এর অংশ হিসেবে শনিবার সকাল থেকে ভারত জুড়ে একযোগে শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতি। 130 কোটি মানুষের এ দেশটিতে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন। सारे देश में हो रहा है सर, वैक्सीन जो है वो फ्री होगी लोगों के लिए या उन्हें कीमत देनी पड़ेगी? दिल्ली में जैसे फ्री है, दिल्ली में नहीं, सारे देश में फ्री होगा। কোভিশিল্ড ভ্যাকসিন ইন্টেলিজেন্স নেটওয়ার্ক বা কোইন এর মাধ্যমে মহড়া পর্যালোচনা করা হচ্ছে। এর আগে গেল বছরে 28 থেকে 29 ডিসেম্বর আসাম, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব ও গুজরাটে হয় ভ্যাকসিন প্রয়োগের এই মহড়া। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছেন ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। বেহালায় নিজ বাড়িতে জিম করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান কলকাতার মহারাজ। তাকে দ্রুত সেখান থেকে উডল্যান্ডস হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে। চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে আছেন সৌরভ। হাসপাতাল সূত্রে জানা যায় বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি, তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের সঙ্গে সৌরভ নিজেই কথা বলেছেন। জানা গেছে এনজিওগ্রাম করা হবে সৌরভের। ভারতের হয়ে 113টি টেস্ট ও 311 ওয়ানডে খেলা সৌরভ 2019 সালে বিসিসিআই এর সভাপতি নির্বাচিত হন। তার সুস্থতা কামনায় টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি ও বিসিসিআই সচিব জয় শাহ। এই মুহূর্তে কলকাতার উডল্যান্ডস হাসপাতালের সামনে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুব্রত। সাদিয়া, আপনাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায় সম্পর্কিত যে খবরগুলো আমরা দিচ্ছি সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে নয়, অর্থাৎ অনানুষ্ঠানিকভাবে। কিছুক্ষণ পর এই উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল বুলেটিন প্রকাশ করবে এবং সেখানে কিন্তু বিস্তারিত জানা যাবে। অনানুষ্ঠানিকভাবে হাসপাতাল সূত্র এখনো পর্যন্ত যেটি নিশ্চিত করেছে যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে হার্ট অ্যাটাকের 3টি শিরাতে ব্লক পাওয়া গিয়েছে। একটি শিরাতে ব্লক পাওয়া গিয়েছে 90% এবং বাকি 2টি শিরাতে ব্লক পাওয়া গিয়েছে 70 এবং 65%। 90% যে শিরাতে ব্লক পাওয়া গিয়েছে সেইটিতে কিন্তু ইতিমধ্যেই স্টেন বসানো হচ্ছে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করছে। আবার বলছি, এইটি কিন্তু আনুষ্ঠানিক ভাবে এখনো
এখনো পর্যন্ত মেডিকেল রিপোর্টে বলা হয়নি। অনানুষ্ঠানিকভাবে হাসপাতালের বিভিন্ন সূত্র নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসকদের বরাত দিয়ে এই তথ্যটি প্রকাশ করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে তার 3টি ব্লক পাওয়া গিয়েছে, একটি 90% যে শিরাতে ব্লক পাওয়া গিয়েছে সেখানেই কিন্তু স্টেন বসানোর কাজ হয়েছে এবং বাকি দুটোতেও আস্তে আস্তে বসানো হবে। বলা হচ্ছে সেটি আগামী সপ্তাহে এই বাকি দুটোতেও স্টেন বসানোর কাজ করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ কিছুক্ষণ বাদে এই মেডিকেল বুলেটিনে আনুষ্ঠানিকভাবে কি হয়েছে, কখন ভর্তি হয়েছে, তার শারীরিক কন্ডিশন কি, কিভাবে কি বিস্তারিত জানানো হবে। আগেই জানিয়ে রেখেছি যে বিসিসিআই প্রেসিডেন্ট এবং সাবেক ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আজকে সকালে তার দক্ষিণ কলকাতার বেহালায় তার বাড়িতে জিম করার সময় ব্ল্যাক আউট হয়ে যান এবং তারপর তার বুকে ব্যথা হয়। তার পারিবারিক চিকিৎসক দেখানোর পর 1 ঘন্টার মধ্যে এই উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন এবং তারপরে কিন্তু দ্রুততার সঙ্গে চিকিৎসা শুরু হয়। তার প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ যিনি রয়েছেন তার নেতৃত্বেই কিন্তু এখানে চিকিৎসা চলছে। 5জন চিকিৎসক কাজ করছেন। ইতিমধ্যেই আমরা যেটা এই মুহূর্তে জানতে পেরেছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা খোঁজ খবর নিতে সশরীরে এই হাসপাতালে আসবেন। এরই মধ্যে কিন্তু বিভিন্ন রাজনীতিক থেকে শুরু করে তারকারাও কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং মেয়ে সানা গঙ্গোপাধ্যায় কিন্তু এখানে রয়েছেন। তো সার্বিকভাবে এখন চিন্তার কোনো কারণ নেই এখনো পর্যন্ত হাসপাতাল সূত্র যেটা নিশ্চিত করেছে। তো এই ছিল আমার কাছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার সর্বশেষ। কলকাতা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। রোহিঙ্গা সহ সংখ্যালঘু ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরের 9টি দেশ। গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ কর্মপরিষদের অধিবেশনে মিয়ানমারের বিরুদ্ধে আনা একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে দেশগুলো। 9টি দেশ হচ্ছে ক্যামেরুন, গিনি, নামিবিয়া, কেনিয়া, লেসোথো, মোজাম্বিক, তানজানিয়া, পালাউ ও সলোমন দ্বীপপুঞ্জ। এর আগে মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছিল দেশগুলো, তবে প্রস্তাবটির বিপক্ষে ভোট পড়েছে 9টি। মিয়ানমারের পক্ষে ভোট দিয়েছে চীন, রাশিয়া, বেলারুশ, কম্বোডিয়া, লাওস, ফিলিপাইন, ভিয়েতনাম ও জিম্বাবুয়ে। আর ভারত সহ দক্ষিণ এশিয়ার 3 দেশ শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও জাপান সহ 25টি দেশ প্রস্তাবের ভোটাভুটি থেকে নিজেদের বিরত রাখে। ইউরোপীয় ইউনিয়ন ও ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি গত বছরের নভেম্বরে জাতিসংঘের 3য় কমিটিতে প্রস্তাবটি এনেছিল। কৃষকদের আপত্তি থাকলেও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। টানা 3.5 মাস বন্ধ থাকার পর শনিবার বিকেলে হিলি স্থলবন্দর দিয়ে প্রবেশ করে ট্রাক। এদিন এখন পর্যন্ত 19 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। হিলি ওপারে ভারতীয় অংশে অপেক্ষমান রয়েছে আরও 2টি ট্রাক। ট্রাক দুটিতে 40 মেট্রিক টন পেঁয়াজ রয়েছে বলে জানান আমদানিকারকরা। সরবরাহ কম থাকার অজুহাত দেখিয়ে গত বছরের 14 সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। গত বুধবার ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। যদিও লোকসানের শঙ্কায় ভরা মৌসুমে আমদানির বিরোধিতা করছেন দেশের কৃষকরা। এই মুহূর্তে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক। ধন্যবাদ সাদিয়া। আজকে প্রায় 3.5 মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কিন্তু পেঁয়াজ আমদানি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে ট্রাক, একটি মাত্র ট্রাক এখানে আমদানি হয়েছে। যে এই ট্রাক পেঁয়াজ কেনার জন্য দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে এই যে দীর্ঘদিন পর পেঁয়াজ আমদানি খবর শুনে এখানে পাইকার পথরে এসেছেন। এখানে যে একটি মাত্র ট্রাক আসছে, সে ট্রাকটা মূলত ইন্দ্রপ্রদেশ থেকে আমদানি করেছে। এখানকার যে মূলত এই পেঁয়াজগুলি $250 আমদানি করতেছে। এখানে পেঁয়াজ কেনার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু পাইকাররা আসছে, কেউ পেঁয়াজ কিনতে, কেউ দেখতে। এমন একটা উৎসুক বলা যেতে পারে যে আমি আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে এখানে প্রায় 50টার ঊর্ধ্বে কিন্তু এখানে পাইকার আসছে পেঁয়াজ শুধুমাত্র এখানে তারা কেনার জন্য। গাড়ি কিন্তু ঢুকেছে মাত্র একটি গাড়ি। এখানে 21 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। আর মূলত আরও 2 গাড়ি পেঁয়াজ পাইপ লাইনে আছে। তো সাদিয়া, আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি এখানকার যে পেঁয়াজ আমদানি কারক যে
বাবু এন্টারপ্রাইজ, আমি তার সাথে কথা বলবো আসলে কত ডলারে পেঁয়াজ আমদানি করেছেন বা আসলে পেঁয়াজটা কি দাম আপনি যদি একটু বলতেন। আর এই মুহূর্তে যে হঠাৎ করে বাজারে তো দেশি পেঁয়াজের দাম কম, কেন বা আমদানি করলেন যদি বিস্তারিত বলতেন। জি, আপনাকে ধন্যবাদ। ভারতীয় আমদানিকারীতে পেঁয়াজ $250 এলসি, এটা দাম ছিল বাংলাদেশে 28 টাকা 30 টাকা, কিন্তু আমাদের এটা বেচতে হবে 35 টাকা দরে, 35 থেকে 40 টাকা দরে, কিন্তু পার্টিরা বলতেছে 25, 30, 28 এরকম, কিন্তু আমরা বেশি দাম পাচ্ছি না, এজন্য আমাদের অনেক টাকা লস হয়ে যাবে। এই ভরা মৌসুমে তো আপনার এই মতো তো দেশি অনেক পেঁয়াজ বর্তমানে আমরা বাজারে দেখতে পাচ্ছি, দাম অনেক কম, তা আপনারা কেন পেঁয়াজটা আমদানি করতেছেন এই মুহূর্তে? সরকার অনুমতি দিছে বিধায় আমরা আমদানি করছি, তাছাড়া তো আমরা আমদানি করতে পারতাম না। তো ক্রেতা কেমন পাচ্ছেন? ক্রেতা কেমন? ক্রেতা অনেক আছে, কিন্তু দাম পাচ্ছি না আমরা। ধন্যবাদ সাদিয়া। আপনি এখানে শুনতে পাচ্ছিলেন যে এখানে যে বর্তমানে যে পেঁয়াজ আমদানি করার পর এখানে যে পেঁয়াজের যে এখানে ক্রেতা, অনেক ক্রেতা এসছে এবং বর্তমানে তারা কিন্তু বলছে 28 টাকা দাম বলছে। তো বর্তমানে আগামীকালকে হয়তো পেঁয়াজের আমদানি আরও বৃদ্ধি পাবে। হিলি স্থলবন্দর থেকে আমার কাছে ছিল সর্বশেষ খবর সাদিয়া। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরকারের চাল আমদানির ঘোষণায় সপ্তাহ ব্যবধানে দেশের বৃহত্তম বোকাম কুষ্টিয়ার খাজানগরে দাম কমেছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চাল কেজি প্রতি কমেছে 2 থেকে 2.5 টাকা পর্যন্ত। নিয়মিত আমদানি করলে চালের দাম আরও কমে যাবে বলে জানান মিল মালিকরা। এস এম রাশেদের তথ্য ও বাবুল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। গত নভেম্বর-ডিসেম্বর মাসে বাড়তে থাকা সরু জাতের সকল চালের দাম বস্তা প্রতি কমেছে 150 টাকা পর্যন্ত। কুষ্টিয়ার খাজানগরে চালের দাম কমে যাওয়ায় এর প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারেও। বস্তা প্রতি 100 থেকে 120 টাকা পর্যন্ত কমেছে খুচরা চালের বাজারে। সরকারের চাল আমদানির সিদ্ধান্তে মিলের পাশাপাশি খুচরা বাজারেও কমতে শুরু করেছে চালের দাম। আগে বিক্রি করতাম যে মিনিকেট 62 টাকা, এখন সেগুলো 60 টাকা, আর সন্ধ্যা চালগুলো 2 টাকা 3 টাকা কমে গেছে। সরকারি চাল যদি বিদেশ থেকে আমদানি হয়ে বাজারে আসে তাইলে চালের দাম আর হয়তো বাড়বে না। গত 2 মাসে অস্বাভাবিক হারে চালের দাম বাড়লেও কমছে ধীর গতিতে। এতে নিম্ন আয়ের ভোক্তা পর্যায়ে দাম এখনো সহনীয় নয়। চাউলের দাম যে পরিমাণে বাড়ছে তাতে তো 1 টাকা 1.5 টাকা কমছে, এটা হবে না। মিল মালিকরা বলছেন, অন্যান্য কারণের পাশাপাশি পাইকারি ব্যবসায়ীরা মিলগুলোতে চালের ক্রয় আদেশ কমিয়ে দেওয়ায় চালের দাম কমে গেছে। এলসি হওয়ার কারণে 28 ওই কাজললতা এগুলো বস্তা 100 টাকা কমছে চালের দাম। ধানের দাম কমে যাওয়া এবং সরকারি চাল আমদানির ঘোষণায় আগামীতে চালের দাম আরও কমবে বলে মনে করেন মিলার সমিতির নেতা। বাজারের বেচাকেনার অর্ডারপত্র না থাকার কারণেই মিলগুলোতে চাউলের স্টক আকারে ধারণ করতেছে। তবে বাজারে যদি এভাবে যদি আতঙ্কিত অবস্থায় থাকে তাহলে চালের বাজার আরও কমবে বলে আমরা মনে করতেছি। অটোমিল মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে জেলায় 34টি অটো রাইস মিলে প্রতিদিন 17 মেট্রিক টন চাল উৎপাদন হয়। সময় সংবাদ, কুষ্টিয়া। এদিকে আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়ার অজুহাতে লাগামহীন হয়ে পড়েছে দেশের ভোজ্য তেলের বাজার। প্রতিদিনই পাইকারি পর্যায়ে মন প্রতি দাম বাড়ছে 50 থেকে 60 টাকা, আর এক মাসে দাম বেড়েছে 1000 টাকারও বেশি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত বছরের নভেম্বর মাস থেকে শুরু হয় দেশের বাজারে ভোজ্য তেলের এই অস্থিরতা। প্রথম দিকের অজুহাত ছিল ভোজ্য তেল রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় উৎপাদন কমে যাওয়া, আর এটাকেই পুঁজি করে বেড়ে চলছে সব ধরনের তেলের দাম। খোলা তেল কেজি হিসেবে পরে 115 টাকা পাইকারি, আর লিটার হিসেবে পরে 115 টাকা লিটার আর কেজির মধ্যে 100 গ্রাম ডিফারেন্স। ওরা বলতেছে আন্তর্জাতিক মার্কেটে বাজার মালের কি শর্ট, সেই জন্য কি আর বুকিং বেশি, সেই জন্য এখন বাজার পর্যাপ্ত পরিমাণ চাহিদা আছে, সেই জন্য বাজারটা একটু বেড়ে গেছে। এখন তার সাথে যুক্ত হয়েছে বুকিং রেট বেড়ে যাওয়ার অজুহাত। গত 2 মাসে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের বুকিং রেট 300 থেকে 500 ডলার বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের বুকিংটা জ্যামিতিক হারে বাড়তেছে, আর ওখানে আপনার ওয়েদারের খুব খারাপ অবস্থা এবং এই করোনার জন্য মানুষ কাজ করতে পারে নাই। ইন্দোনেশিয়ায় আভ্যন্তরীণ চাহিদার কারণে ওরা ট্যাক্স আরোপ করেছে, এক্সপোর্ট ট্যাক্স আরোপ করাতে আরও আমাদের জন্য আমদানি ব্যয় বেড়ে গেছে, যে কারণে
এটার প্রভাব বাংলাদেশের বাজারে দ্রুত বিস্তার করছে এবং মালয়েশিয়াও রপ্তানি কর বসিয়ে দিয়েছে। বাংলাদেশের বাজারে 18 থেকে 20 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে, যার পুরোটাই বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এখন থেকে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ারে কমপক্ষে 20,000 টাকা বিনিয়োগ না থাকলে আবেদন করা যাবে না আইপিওতে। লটারির পরিবর্তে আবেদনের অর্থের আনুপাতিক হারে নিশ্চিত হবে আইপিও। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সংস্কারকে ইতিবাচক বলছেন বাজার সংশ্লিষ্টরা। সাধারণ বিনিয়োগকারীরা বলছেন এর মাধ্যমে কমবে মৌসুমি আইপিও ব্যবসায়ীদের দৌরাত্ম্য ও অনিয়ম। হরিপদ সাহার রিপোর্ট। পুঁজিবাজারে তালিকাভুক্ত শেয়ারে কোনো রকম বিনিয়োগ না থাকলেও আইপিওতে শত শত আবেদনের জন্য বিও অ্যাকাউন্ট চালায় এমন বিনিয়োগকারীর সংখ্যা কম নয়। বন্ধু, স্বজন কিংবা পরিচিতদের নামে হিসাব খুলে পরিচালনা করে মূলত একজন। এতে লটারিতে আইপিও পাওয়ার সুযোগও বেশি থাকে, যেখানে নিশ্চিত লাভের অঙ্কটাও কম নয়। গত কয়েকটি আইপিও সেকেন্ডারি বাজারে লেনদেন শুরুর কয়েকদিনেই 4-5 গুণের বেশি দামে বিক্রি হতে দেখা যায়। এসব বিষয় পর্যালোচনা করে সবার জন্য আইপিও নিশ্চিত করতে কমপক্ষে 10,000 টাকা চাঁদা, তালিকাভুক্ত শেয়ারে 20,000 টাকা বিনিয়োগ বাধ্যতামূলক রেখে আইপিও প্রক্রিয়া সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। কেউ পাওয়ার জন্য বিভিন্ন ধরনের হিসাব খোলেন বা পরিচালনা করেন বা এই ধরনের জিনিসপত্রগুলো করেন, তারা যেন সেখান থেকে বিরত থাকতে পারেন সেটারও একটা সুযোগ আমরা সৃষ্টি করব, যেটা আমরা অনলাইন বিও আইডির মাধ্যমে চিন্তাভাবনা করছি। তাহলে যারা আগ্রহী মার্কেটে আসতে, তারা কিছুটা হলেও আইপিও ভিত্তিক যে শেয়ার কেনা বেচার বা কেনার যে সুযোগটা সেটা পাবে। ওই আইপিও হান্টারের দূরত্বটা বন্ধ হবে কিছু অংশ হলেও। আমার হাউজের এক্সপিরিয়েন্সেই আমি যদি বলি তাহলে 1000-1200 জন অ্যাপ্লাই করে, কিন্তু পায় মাত্র 15-20 জন পায়। সো এইটা একটা ভালো দিক হবে। যেসব সক্রিয় বিনিয়োগকারী দুই একটা হিসাব চালানোতে লটারির মাধ্যমে আগে তেমন একটা প্রাথমিক শেয়ার পেতেন না, তারা আবেদন করলেই নিশ্চিত আইপিও পাওয়ার নিয়মকে বলছেন সময় উপযোগী। একটা মানুষের পক্ষে 1000 আইপিও বিনিয়োগ থাকে কিভাবে? সেকেন্ডারি বিনিয়োগেরা করতো না, আমি দেখি না, খুব রেয়ার। আইপিও পার্টি বলা যায়, তারা জিনিসটা খুব ভালোই বুঝতে পারছে যে মার্কেটের থেকে একটা মৌসুমে টাকা কালেকশন করে নিয়ে চলে যাওয়া, তো এটা যদি লেনদেনে থাকে অবশ্যই মার্কেটের ভলিউম অবশ্যই বাড়বে বলে আমার মনে হয়। পুঁজিবাজারে আইপিও আবেদনের বিপরীতে এক একটি প্রতিষ্ঠানের শেয়ার লটের সংখ্যা 20 থেকে 30 গুণ কম থাকায় বেশিরভাগ আবেদনকারী পেতেন না। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণকে আটকে দেওয়ার শেষ চেষ্টা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কয়েক দফা ভোট গণনা, আদালতে একের পর এক মামলায় হারের পরও বাইডেনের জয় মানতে রাজি নন ট্রাম্প। এবার 6 জানুয়ারি সমাবেশের ডাক দিয়েছেন তিনি। এতে যুক্তরাষ্ট্র জুড়ে বিশৃঙ্খলার আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। আইন অনুযায়ী 6 জানুয়ারি মার্কিন কংগ্রেস ইলেকট্রাল কলেজ ভোট গণনা করে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে জয় ঘোষণা করবে। কিন্তু বাইডেনকে জয় ঘোষণার শেষ প্রক্রিয়া ব্যাহত করতেও ট্রাম্প এখন মরিয়া। সিএনএন-এর এক খবরে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসের 140 জনেরও বেশি রিপাবলিকান আইন প্রণেতা কংগ্রেসে বাইডেনের জয় আটকাতে চেষ্টা চালাবেন। তারা ইলেকট্রাল কলেজ ভোট গণনার বিরুদ্ধে ভোট দেবেন। একই সঙ্গে কংগ্রেসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন তারা। একই সঙ্গে ওই দিন বাইডেনের জয় বাতিলের দাবিতে ওয়াশিংটনে ট্রাম্পের সমর্থকরা বিক্ষোভ সমাবেশ করবে। সেখানে ট্রাম্প নিজে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছেন ওই সমাবেশ শান্তিপূর্ণ হবে না। এই পরিস্থিতিতে মার্কিন রাজনীতিতে নতুন করে দেখা দিয়েছে উদ্বেগ। ট্রাম্প মনে করছেন বাইডেনের জয় আটকানোর জন্য কংগ্রেসে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তার শেষ সুযোগ। এক্ষেত্রে প্রতিনিধি পরিষদ এবং সিনেটের সদস্যদের লিখিত আপত্তি দিতে হবে। এই আপত্তির পর কংগ্রেসের দুই কক্ষে বিতর্ক হবে। মার্কিন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ রয়েছে। সেখানে ইলেকটোরাল ভোট গণনার বিপক্ষে রায় আসবে না। তাই কংগ্রেসে বাইডেনের আনুষ্ঠানিক জয় আটকানো যাবে না। তাদের ধারণা, যে কোনো ধরনের বিশৃঙ্খলার কারণে বাইডেনের জয় কিছুটা বিলম্বিত হলেও ফলাফলে কোনো পরিবর্তন হবে না। আটকানো যাবে না বাইডেনের 20 জানুয়ারির শপথও। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। নীল আকাশের ছায়ায় স্বচ্ছ পানিতে পাথরের রাজ্য, এর সাথে যোগ হয়েছে বিশাল সবুজ পাহাড়ের চোখ জোড়ানো সৌন্দর্য।
নতুন বছরের আনন্দ উদযাপনে সাদা পাথর সহ সিলেটের প্রতিটি পর্যটন কেন্দ্র দর্শনার্থীর পদচারণায় মুখর। সিলেটের ভোলাগঞ্জ নিয়ে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করে পর্যটকরা মুগ্ধ। আনন্দ করতে এখানে এসেছি এবং অনেক ভালো লাগছে এখানে। আমরা সিলেটে আজকে 6 দিন যাবত ঘুরতেছি, এখানে এসে সবচেয়ে বেশি ভালো লাগছে। আসলে প্রকৃতি যে এতটা সুন্দর হতে পারে আমার জানা ছিল না। করোনার মাঝে নিয়ম নীতি না মেনে বেড়াতে আসা পর্যটকরা বলছেন ভিন্ন কথা। অন্যদিকে দীর্ঘদিন পর পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় মুখরিত হওয়ায় এই কেন্দ্রের উপর নির্ভরশীল জনগোষ্ঠী খুশি। আগের মতো ঠিক রুজি করতে পারতেছি, মানুষদের সাথে মিশতে পারতেছি, ছবিও তুলতে পারতেছি। আমাদের এখন খুব ভালো দিন কাটতেছে। সিলেট থেকে সড়ক পথে ভোলাগঞ্জ হয়ে নৌকায় সাদা পাথর পর্যটন কেন্দ্রে পৌঁছাতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। করোনার আতঙ্কের একটি বছর পার করে নতুন একটি বছরকে স্বাগত জানাতে প্রকৃতির কাছাকাছি ছুটে এসেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা। মনের আনন্দে এই পাথর আর পানির খেলা দেখছেন সকলে। সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতুর কাজের মেয়াদ ফের বাড়ানো হলেও বাড়বে না খরচ, আশ্বস্ত করলেন প্রকল্প পরিচালক। সৌন্দর্য বাড়াতে হচ্ছে 4টি স্মৃতিস্তম্ভ। বর্ষার আগেই সরানো হবে রাজধানীর প্রায় 2200 কিলোমিটার কালভার্ট ও ড্রেনের ময়লা। খালের দায়িত্ব পেয়ে পান্থপথে দিনভর দক্ষিণ সিটির বর্জ্য অপসারণ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।